স্বাগত জানাচ্ছি বাংলা ভিশনের প্রতিদিনের আয়োজন সংবাদপত্র এবং সংবাদ মাধ্যমগুলোর শীর্ষ সংবাদ নিয়ে পর্যালোচনামূলক ও বিশ্লেষণধর্মী অনুষ্ঠান ফ্রন্ট পেজে। সাথে আছে তাইমুর রশিদ। আমার সাথে আজকে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন সিনিয়র সাংবাদিক খায়রুল আনোয়ার। আপনাকে স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। দর্শক, স্টুডিও আলোচনার আগে একটু দিনের প্রধান সংবাদগুলোর দিকে যদি একটু দৃষ্টি দেই। দৈনিক প্রথম আলোর আজকের সংবাদ শিরোনাম, তারেক রহমান দলীয় চেয়ারম্যান হচ্ছেন, কখন কোন প্রক্রিয়ায় তাকে চেয়ারম্যান পদে অধিষ্ঠিত করা হবে সে বিষয়ে এখনও দলীয়ভাবে সিদ্ধান্ত হয়নি। এই নিয়ে একটি প্রতিবেদন আছে নিজের নামে 30 থেকে 40টি মুঠোফোন দেখে বিস্মিত এবং চিন্তিত মানুষ। এছাড়া শীতের খবর আছে, কুয়াশা থাকবে বিভিন্ন স্থানে, 7 জেলায় শৈত্যপ্রবাহ। আজকে যখন কথা বলছে তখন সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে 8 ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার নাগাদ 4 ডিগ্রিতে নামতে পারে এমন শঙ্কার কথা বলা হচ্ছে। দৈনিক ইত্তেফাকের প্রধান শিরোনাম, প্রতি বছর বিলম্বে পাঠ্য বই ছাপার নেপথ্যে 5,000 কোটি টাকার গাইড বাণিজ্য। আছে মায়ের আত্মার মাগফিরাত কামনায় গুলশান মসজিদের মাহফিলে তারেক রহমান, ছবি সহ আছে প্রতিবেদনটি। এছাড়া স্বাক্ষর গরমিল মামলার তথ্য গোপন, নাগরিক ঐক্যের মান্না ও জামাত নেতা আজাদের মনোনয়নপত্র বাতিল। শীতের খবরটি দৈনিক ইত্তেফাকে গুরুত্ব দিয়ে ছাপা হয়েছে। যেমনটা বলছিলাম, তাপমাত্রা নামতে পারে মঙ্গলবার থেকে 4 ডিগ্রিতে। দৈনিক কালের কণ্ঠের প্রধান শিরোনাম, ভোট ঘিরে মহাপ্রস্তুতি, নির্বাচন নিয়ে সংশয় নেই, লটারিতে পোস্টিং, পুলিশের আধুনিক প্রশিক্ষণ, নির্বাচনে অংশ নিচ্ছে 80% রাজনৈতিক দল। এছাড়া বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সৌদি বাদশাহ, যুবরাজ এবং কাতার আমিরের শক্তি গুরুত্ব দিয়ে প্রকাশ করা হয়েছে। আছে বন্ডের অনিয়ম ধরতে ব্যাংক হিসাব তলব শীর্ষ রপ্তানিকারকদের। এছাড়া বাদ পড়লেন মান্না, আজাদ সহ অনেকে। মৃত ব্যক্তির স্বাক্ষর ও অদ্ভুত সব অনিয়মে বাতিল বহু মনোনয়ন। দৈনিক সমকালের প্রধান শিরোনাম, এনসিপির 4 প্রার্থী কোটিপতি, বাকিদের আয় সম্পদ কম। মোটামুটি একটি গ্রাফিক্স আকারে প্রতিবেদনটি প্রকাশ হয়েছে। এছাড়া বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করতে গতকাল জুম্মার নামাজের পর থেকে মানুষের যে ভিড়, এই নিয়ে একটি প্রতিবেদন আছে সচিত্র। রাজনৈতিক নেতাকর্মীদের পাশাপাশি বহু সাধারণ মানুষ পাশে দাঁড়িয়ে দোয়া করেন, অনেককে কাঁদতেও দেখা যায়। ব্যক্তিগত তথ্য পাচারের শঙ্কা গ্রাহকের। এছাড়া ডক্টর কামাল হোসেন গুরুতর অসুস্থ, হাসপাতালে ভর্তি। এই খবরটি আছে দৈনিক সমকালে। দৈনিক বাংলাদেশ প্রতিদিনের প্রধান শিরোনাম, রাজনীতিতে স্বস্তির হাওয়া, তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎকারে ডাক্তার শফিকুর রহমান। এই ছবিটি গুরুত্ব দিয়ে প্রকাশ করা হয়েছে। কমছে প্রতিহিংসা, ইতিবাচক দেখছেন বিশ্লেষকরা। যেমনটা বলছিলাম, স্বতন্ত্র প্রার্থী বাতিলের হিড়িক, সেটি গুরুত্ব দিয়ে প্রকাশ হয়েছে। এছাড়া গুরুতর অসুস্থ ডক্টর কামাল হাসপাতালে এবং জামাত আমির, জাতীয় ঐক্যের মাধ্যমেই কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব। দৈনিক যুগান্তরের প্রধান শিরোনাম, থেমে গেছে সব ষড়যন্ত্র তত্ত্ব, সবাই এখন পুরোদমে নির্বাচনে। জাইমা সহ পরিবারের সদস্যদের কবর জিয়ারত, খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে মানুষের ভিড়। এছাড়া দেশের ভেতর বিস্তৃত হচ্ছে তদন্তের জাল, অর্থ পাচারের বৈশ্বিক মানচিত্রে বাংলাদেশ। 3 ঘটনায় চাপের মুখে এনসিপি, জামাতের সঙ্গে ঐক্য, পদত্যাগের হিড়িক এবং নাহিদ ইসলামের বার্ষিক আইনে সমালোচনা, এটিকেও বেশ গুরুত্ব দিয়ে প্রকাশ করা হয়েছে। দৈনিক আমার দেশের প্রধান শিরোনাম, জামাত চরমনের দর কষাকষি চূড়ান্ত পর্যায়ে, আসন সমঝোতা নিয়ে ইসলামী আন্দোলনে অসন্তোষ, পরিস্থিতি সমাধানে শীর্ষ নেতাদের বৈঠকের উদ্যোগ। মনোনয়নপত্র বাছাইয়ের পর সব দলের আসন চূড়ান্ত হবে এবং বাস্তবতার নিরিখেই সমাধানের প্রত্যাশা করছে জামাত। এছাড়া জুলাই গণহত্যায় পুলিশের বিচারে অগ্রগতি নিয়ে একটি প্রতিবেদন আছে এবং গঠনতন্ত্র অনুযায়ী তারেক রহমান এখন বিএনপির চেয়ারম্যান। দৈনিক দেশ রূপান্তরের প্রধান শিরোনাম, বহুমুখী চ্যালেঞ্জে ইসি। এছাড়া হলফনামায় প্রার্থীর তথ্যের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্নের একটি প্রতিবেদন আছে। যেমনটা বলছিলাম, আজাদ, মান্না ও কাফির মনোনয়নপত্র বাতিল এবং বেগম খালেদা জিয়ার মহাপ্রয়াণ, সমাধিস্থলে মানুষের যে ঢল এবং মসজিদে দোয়া, এই নিয়ে একটি প্রতিবেদন আছে দেশ রূপান্তরে। এর বাইরে প্রেস সচিব বলেছেন, নির্বাচন নিয়ে আগ্রহ দেখাচ্ছে বিদেশি রাষ্ট্রগুলো। দৈনিক কালবেলার প্রধান শিরোনাম, সীমান্তের 18 ফাঁকফোকর দিয়ে ঢুকছে আগ্নেয়াস্ত্র, দোয়া প্রার্থনায় খালেদা জিয়া রুহের মাগফিরাত কামনা এবং ফের শাহবাগে ইনকিলাব মঞ্চ, 30 কার্যদিবসে হাদি হত্যার বিচার না হলে সরকার পতনের আন্দোলন। দৈনিক মানব জমিনের প্রধান শিরোনাম, খালেদা জিয়ার কবর জিয়ারত করলেন নাতনি সহ পরিবারের সদস্যরা, দ্বিতীয় দিনেও শোকার্ত মানুষের ঢল। জামাত জোটে আপত্তি, এনসিপি ছাড়ছেন কেন্দ্রীয় নেতারা। যেমনটা অন্য পত্রপত্রিকাগুলোতে বলা হচ্ছিল, এনসিপি ছাড়ার যে হিড়িক, মান্নার মনোনয়ন বাতিল ঘোষণা এবং নতুন বছরে যত চ্যালেঞ্জ, এ নিয়ে একটি প্রতিবেদন আছে দৈনিক মানব জমিনে। দৈনিক বণিক বার্তার প্রধান শিরোনাম, দেশের বাজারে তীব্র এলপিজি সংকট, এ নিয়ে একটি সচিত্র প্রতিবেদন আছে। দক্ষিণ এশিয়ায় পড়শি সুলভ সম্পর্ক চায় ভারত, বলছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। এছাড়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যাচাই বাছাই বাদ পড়েছেন অনেক আলোচিত প্রার্থী, এ নিয়ে একটি প্রতিবেদন আছে দৈনিক বণিক বার্তায়। দৈনিক নিউজের প্রধান শিরোনাম, লুকিং ব্যাক 2025, 102 কিল্ড ইন পলিটিক্যাল ভায়োলেন্স, ফিয়ার টু ওরজন বিফোর পোলস।
Affidavits in national elections, NCP candidates emerge rich and 3-day state mourning ends with prayers for Begum Khaleda Zia. The Daily Star প্রধান শিরোনাম, Anti-Corruption Commission to scrutinize affidavits of aspirants. Candidates who provide false info could face charges. এছাড়া BNP's polls activities তারিখ to begin countrywide to next week. এ ছিল জাতীয় দৈনিকগুলোর প্রধান প্রধান শিরোনাম। স্টুডিও আলোচনা শুরু করতে চাই সিনিয়র সাংবাদিক খায়রুল আনোয়ার। একটু শুরুতেই আলোচনা রাখতে চাই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা যে প্রসঙ্গ বলছিলাম, 3 দিনের রাষ্ট্রীয় শোক শেষ হয়েছে, কিন্তু দলীয় 7 দিনের কর্মসূচি চলছে। আজকে সবগুলো পত্রপত্রিকা আমরা দেখেছি, সৌদি বাদশাহ, যুবরাজ এবং কাতারের আমির এবং বিশ্ব নেতারাও শোক জানিয়েছেন। এই যে আমরা তো বারবারই বলছিলাম গত কয়েকদিন ধরে, এই যে একটি মহাকাব্যিক যে জীবনের অবসান এবং বেগম খালেদা জিয়ার প্রয়াণের পরে বিএনপির সামনে আসলে যত চ্যালেঞ্জ এবং তারেক রহমানের সামনে যত চ্যালেঞ্জ, এই নিয়ে আলোচনা শুরু করতে চাই। ধন্যবাদ আপনাকে। খালেদা জিয়ার বেগম খালেদা জিয়ার যে জানাজা, সেটা তো সেই সময় সংবাদপত্রে এবং আপনাদের টেলিভিশন চ্যানেলগুলোতে কিন্তু প্রধান শিরোনাম হয়েছে যে জানাজার শহরে পরিণত হয়েছিল। এবং শুধু ঢাকা না, ঢাকার বাইরেও কিন্তু অধিকাংশ জায়গাতে কিন্তু এটা নিয়ে গায়েবানা জানাজা হয়েছে, জনস্রোত ছিল সেদিন। তো এটা একটা মানে বলা চলে নজিরবিহীন বিষয় ছিল। এরকম জানাজার সময় তো বাংলাদেশের মানুষ আর কখনো আগে দেখেনি আর কি। বেগম জিয়া তার 40 বছরের যে রাজনৈতিক জীবন, তার ভিতরে কিন্তু উনি 20 বছরের বেশি বা 30 বছরের মতো হবে উনি আন্দোলন সংগ্রাম লড়াই করে কাটিয়েছেন গণতন্ত্রের জন্য এবং নির্বাচনের জন্য। তো তার বাইরে উনি 3বার প্রধানমন্ত্রী ছিলেন। এরকম বর্ণাঢ্য স্বাধীনতা পরবর্তী সময় এরকম রাজনৈতিক আইকনিক যে ক্যারেক্টার বা আপনি বলতে পারেন ক্যারিসমেটিক কিন্তু আর হয়নি কেউ। ভবিষ্যতে কবে হবে সেটা আমরা জানি না। যেন পুরো জাতি কিন্তু দলমত নির্বিশেষে, জানাজা বিশেষ করে কিন্তু দলমত নির্বিশেষে সারা দেশের মানুষ এসেছে। পত্রিকা নিউজ হয়েছে ধর পঞ্চগড় থেকে একদিন আগে চলে আসছে, দিনাজপুর, এমন কোনো এলাকা নেই যেখান থেকে ঢাকার বাইরে থেকে মানুষ আসেনি আর কি। সেই জন্য রাষ্ট্রীয় সম্মান দেওয়া হয়েছে তাকে সর্বোচ্চ পর্যায় থেকে। তো এটা উনি, আমার মনে হয় এটা তার প্রতি, তার যে আপনার জাতির প্রতি তার যে অবদান, যে আন্দোলন সংগ্রাম, গণতন্ত্রের জন্য সংগ্রাম, সেটার প্রতি জাতির এক ধরনের স্বীকৃতি দিয়েছে। এখন তার অবর্তমানে তারেক রহমান কিন্তু কার্যত উনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেও উনি খালেদা জিয়াকে যখন কারাগারে নিয়ে যাওয়া হয় তারপর থেকে কিন্তু দলটা উনি পরিচালনা করেছেন লন্ডন থেকে, উনি গত 3-4 বছর থেকে। সেই হিসেবে পুরো দলের এক ধরনের নিয়ন্ত্রণ বলেন বা উনি প্রধান ছিলেন। এখনও হয়তো একটা আনুষ্ঠানিকতার ব্যাপার হবে আর কি। সেটা বলা হয়েছে গঠনতন্ত্রে যে আপনার একটা ধারা আছে, সে ধারা অনুযায়ী এখন চেয়ারম্যান বা চেয়ারপারসন হবে। এখন ওনার সামনে চ্যালেঞ্জ যেটা বলা চলে, সামনে কিন্তু নির্বাচন বলতে গেলে আজকে হচ্ছে জানুয়ারি 3 তারিখ 12 তারিখ নির্বাচন, 42 দিনের মতো সময় আছে। তো এই অল্প সময়ের ভিতরে যদি উনি লন্ডন থেকে সার্বক্ষণিকভাবে যোগাযোগ রেখেছেন দলের কেন্দ্রীয় পর্যায়ে না, শুধু তৃণমূল পর্যায়ে কিন্তু ওনার যোগাযোগ আছে, সেই হিসেবে দলের বিষয়ে অনেক সব কিছু উনি অবহিত আছে। এখন নির্বাচন সামনে, মনোনয়নপত্র প্রত্যাহার চলে গেলে কি তার কিছু কিছু জায়গায় বিদ্রোহ আছে কিন্তু, প্রার্থীদের ভিতরে বিক্ষোভ, সেটা প্রশমিত করা। আমরা দেখেছি অনেক হেভিওয়েট প্রার্থীরাও কিন্তু এখন এবার স্বতন্ত্রতে লড়ছে বিএনপির বিরুদ্ধে। এটা কিন্তু এর আগে বিভিন্ন সময় দেখা গেছে, এবার হয়তো বেশি। কারণ বিষয়টা হচ্ছে 3টা নির্বাচন তো বিএনপি ওইভাবে, মানে 2টা নির্বাচন তো অংশ নেয়নি, একটা নির্বাচন হলেও সেটা তো আপনারা জানেন কী ধরনের নির্বাচন হয়েছে, সেটা সবাই দেখেছে, রাতের ভোট। তো এই জন্য এর ভিতরে অনেক প্রার্থী হয়ে গেছে। আর বড় দল হিসেবে বিএনপির প্রতিটা আসনে গড়ে 7-5 প্রার্থী হওয়ার মতো যোগ্যতা রয়েছে, সংসদ সদস্য হওয়া। এটা একটা বড় সমস্যা। এটাকে আপনার মোকাবেলা করা, বিদ্রোহ প্রশমিত করা, দলকে প্রস্তুত করা, নির্বাচনমুখী করা। আর সামগ্রিকভাবে দল যদি মানে প্রত্যাশা করা হচ্ছে বিএনপির থেকেও, তারা প্রত্যাশা করে যে দল তারাই হয়তো ক্ষমতা যাবে এবং জনগণের ভোটে নির্বাচিত হবে। তো সেই হিসেবে তার কী করবে, অনেক কিছু কিন্তু ইতিমধ্যে তার কমিটমেন্ট করেছে, চাকরি দেওয়ার ক্ষেত্রে, অর্থনৈতিক ক্ষেত্রে, এই সমস্ত বিষয়। সেই কমিটমেন্ট বাস্তবায়ন করাটার বড় কাজ হবে। সেটার জন্য মনে হয় তাদের টিম, আপনি জানেন মনে হয় যে একটা নির্বাচন পরিচালনা কমিটি করা হয়েছে, 41 সদস্যের একটি নির্বাচন পরিচালনা কমিটি। তাদের 32 দফা আছে, আবার নির্বাচন উপলক্ষে আলাদা একটা ইশতেহার দেবে। সেখানে বোঝা যাবে। তো সব কিছু মিলে কিন্তু এখন থেকে আসার পর যেটা দেখা যাচ্ছে তার ভিতরে একটা পরিপূর্ণ একটি কথা বলা হচ্ছে যে তারেক রহমানের উপর প্রত্যাশা একটা বাড়তি চাপ আছে, মানুষের কিন্তু বিপুল প্রত্যাশা। এটা ঠিক। তারপর প্রত্যাশা আছে কারণ এই মুহূর্তে তো তার মায়ের অবর্তমানে, বেগম খালেদার অবর্তমানে তার প্রতি, বেগম খালেদা অসুস্থ ছিলেন কিন্তু তারপরও তার একটা প্রভাব কিন্তু ছিল, তার নামটা একটা দলের ভিতরে জাদু হিসেবে কাজ করেছে। তো তার অবর্তমানে সেটার চাপটা তো বেগম খালেদা জিয়ার যে ইমেজ সব কিছু মিলিয়ে সেটার তো একটা চাপ তাকে নিতে হবে। সে চাপ নিয়ে কিন্তু অগ্রসর হচ্ছে। তো এখন পর্যন্ত উনি কিন্তু যেটা পদক্ষেপগুলো নিচ্ছেন, যেটা আমরা 25 তারিখে দেখেছি, ফিরে আসার পরে যে উনি পূর্বাচলে যে জনসভায়
সমাবেশে ভাষণ দিয়েছে, মাত্র 16 মিনিটের যে পরিশীলিত বক্তব্য এবং প্রিয় বাংলাদেশ বলে উনি সম্বোধন করেছেন, কিন্তু অন্য কোনো বক্তব্য দেন এবং পাহাড় থেকে সমতলে মানে এবং ধর্ম শ্রেণী নির্বিশেষে সবাইকে উনি বলেছেন যে শান্তি নিরাপদ বাংলাদেশের জন্য। সেই সময় মনে হয় প্রত্যাশা থাকছে উনি অবশ্য আমার ধারণা চেষ্টা করবেন। আবার একই সাথে আমরা দেখেছি যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যেরকম আজীবন তার রাজনীতিতে কিন্তু প্রতিহিংসা বা কারো প্রতি কোনো পরিবারের প্রতি কটূক্তিমূলক কোনো বক্তব্য, সেই একই ধারা কিন্তু আমরা বিএনপির মানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকেও এখন পর্যন্ত কিন্তু দেখেছে তিনি প্রতিহিংসা রাজনীতির কথা বলছেন না, তিনি বারবারই জাতীয় ঐক্যের কথা বলছেন এবং কোনো ধরনের কারো প্রতি যে কোনো অশালীন মন্তব্য করে এটিও কিন্তু তিনি এখন পর্যন্ত করেননি। আর বেগম খালেদার কিন্তু একটা বড় ধরনের বৈশিষ্ট্য ছিল, আমি তার সাথে সংবাদপত্র ছিলাম তখন, আমি 2টা দৈনিক পত্রিকা তার সাথে নির্বাচন কভার করেছি, বিভিন্ন অ্যাসাইনমেন্ট কভার করেছি। উনি রাজনৈতিক যে জনসভাগুলোতে বক্তৃতা দিতেন সেখানে কিন্তু উনি জ্বালাময়ী বক্তব্য দিতেন, সমালোচনা করতেন অনেক প্রতিপক্ষকে, কিন্তু কখনো কোনো তির্যক মন্তব্য বা প্রতিপক্ষকে কোনো কটূক্তি করা এটা কিন্তু আমি কখনো শুনি তার ব্যক্তিগতভাবে খায়াল করা। এবং আপনি লক্ষ্য করবেন 5ই আগস্ট শেখ হাসিনা পতনের পরে 7 তারিখে নয়াপল্টনের সমাবেশ হয়েছিল, সেখানে একটা ভিডিও বার্তা প্রচার করা হয়েছে। সেখানে কিন্তু উনি বলেছিলেন, বেশ জোর দিয়ে বলেছেন, কিন্তু এটা ওনার মূল মেসেজ ছিল যে আমরা কোনো প্রতিহিংসা এবং প্রতিশোধের ইয়েতে যাতে না যায়, আমরা যেন শান্তি শৃঙ্খলা বজায় রাখি। কিন্তু ওনার উপর তো অনেক নির্যাতন পারিবারিকভাবে হয়েছে, ওনাকে নিয়ে কারাগারে আক্রোশের শিকার হয়েছে, ওনাকে নিয়ে অনেক কিছু বলা হয়েছে। ওনার ছোট ছেলেকে হারিয়েছেন উনি, তারেক রহমান নির্বাসনে ছিল, মানসিক নিপীড়ন যন্ত্রণার পরেও কিন্তু উনি কোনো প্রতিহিংসার কথা বলেন। একইভাবে তারেক রহমান কিন্তু এখন পর্যন্ত সেই ধরনের সবার আগে দেশকে রাখা এটা প্রয়োজন আছে এই মুহূর্তে দেশের যে ভিতরে একটা চলছে সামনে নির্বাচনে, এই বিষয়টাকে আমার মনে হয় রাজনৈতিক দলগুলো, শুধু উনি না অন্য দলগুলোকে এটা অনুধাবন করা উচিত। যে কয়েকটি পত্রিকা সংবাদ করছিল যে নিঃসন্দেহে যেহেতু ভোটের মাঠ পুরোপুরি প্রস্তুত, ভোট নিয়ে এক ধরনের মহাপ্রস্তুতি আছে, কয়েকটি পত্রিকা এরকম সংবাদ করেছে যে আগামী কয়েক দিনের মধ্যে বা সপ্তাহখানেকের মধ্যে তারেক রহমান দলীয় প্রচারণা অংশ হিসেবে সারা দেশে তার আনুষ্ঠানিক যে প্রচার সেটি শুরু করবে। সেই জায়গায় তার নিরাপত্তার জায়গাটিকে যদি একটু নিরাপত্তার বিষয়টা তো অবশ্য সরকার থেকে ভালো বিশেষভাবে তার দিকে নিরাপত্তা বিষয়ে নজর দেওয়া হয়েছে, সেটা আমরা লক্ষ্য করছি আর কি। এটা গুরুত্বের সাথে দেখা উচিত আমি মনে করি, কারণ এক ধরনের ঝুঁকির ভিতরে হয়তো ওনার দল ধারণা করা হচ্ছে, বিভিন্ন জরিপেও দেখা গেছে যে বিএনপি নির্বাচন সুষ্ঠুভাবে হলে তার দল সরকার গঠন করবে, সেই হিসেবে ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হয়তো উনিই হবেন। সেক্ষেত্রে ওনার নিরাপত্তার বিষয়টা সরকার থেকে বিশেষভাবে দেখা হচ্ছে এবং সরকার সেটা দেখছে এখন পর্যন্ত আমরা যেটা দেখেছি। এবং প্রচারের ক্ষেত্রে যেটা হচ্ছে যে সময় অল্প থাকবে, উনি যেটা হচ্ছে যে অন্য সময় যে আমরা যেটা দেখেছি খালেদা জিয়া যেভাবে ব্যাপকভাবে জনসভা করেছে, সময় পেয়েছেন করেছে, কিন্তু এখন তো সময়টাও কম, এটা সময়টা খুবই কম সময়। হ্যাঁ, সেই হিসেবে আমার ধারণা যে সব জায়গায় হয়তো উনি যারা সবাই চাবে যার নির্বাচন এলাকা নিয়ে যেতে অন্তত একটু যাবে, কিছু জায়গায় হয়তো যাবে। আমার ধারণা হয়তো বিভাগীয় শহরগুলোতে হয়তো উনি যেতে পারে, জেলা পর্যায়ে তো যাওয়া সম্ভব না, কারণ 64 জেলা যেটা আছে সেই সময় না, কিন্তু সেই হিসেবে হয়তো আমার ধারণা যে উনি বিভাগীয় শহরগুলোতে হয়তো যাবেন, আর অন্যটা হয়তো উনি ভার্চুয়ালি বা অন্যভাবে প্রচারণায় অংশ নেবেন। আপনি যেমনটা বলছিলেন যে রাজনীতি মাঠে এই আলোচনা আছে যে ভোটের মাঠে এক ধরনের হাওয়া তো বিএনপির অনুকূলে আছে, সেই জায়গাটিকে এখন শুধু ওই জনজোয়ারের জায়গাটিকে শুধু ধরে রাখা। হ্যাঁ, নির্বাচন তো খুশি কি সেটা জনজোয়ার তৈরি করতে হবে, এটা একটা যারা ক্ষমতায় যায় তারা নির্বাচনে সেইভাবে তাদের যে কমিটমেন্ট থাকে, অঙ্গীকার থাকে, ইশতেহার থাকে, সেটা ভিত্তিতে কিন্তু এক ধরনের তারা জোয়ার তৈরি করে এবং সেইভাবে কিন্তু বাংলাদেশের ভোট হয়ে আসছে। তো সেটা আমরা আগামী কয়েকদিন পর প্রচার যখন শুরু হয়ে যাবে, প্রত্যাহার পর তখন কিন্তু পরিষ্কার হয়ে যাবে রাজনৈতিক দলগুলো কে কিভাবে প্রচারের অংশ নেয় এবং মানুষ আসলে কেমন জোয়ার তৈরি করতে পারে, মানুষও কি সেইভাবে কি সাড়া দেয় সেটা দেখানো। একটু দৃষ্টি দিতে চাই, আমরা জানি যে মনোনয়নপত্র যাচাই বাছাই চলছে। এখন পর্যন্ত আজকে পর্যন্ত আলোচিত যে দুজন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না এবং জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আসাদ, এই দুজনের মনোনয়নপত্র বাতিল হয়েছে তথ্যে গরমিল থাকার কারণে। এই যে আমরা দেখেছি ভোটের সময়টা এলে মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের সময় নানা ধরনের এরকম আলোচিত বেশ কিছু ঘটনা ঘটে। আপনার দীর্ঘ সাংবাদিকতার ক্যারিয়ারও নিশ্চয়ই দেখেছেন। এই জায়গাগুলোতে এই যে খুব ছোট ছোট বিষয়, যে তথ্যে গরমিল থাকা, এবং মাহমুদুর রহমান মান্নার তো এর আগে আমরা দেখেছি আদালতের এক ধরনের নিষেধাজ্ঞা ছিল, এগুলো নিয়ে এক ধরনের নির্বাচনে বড় ধরনের জটিলতা তৈরি হতে পারে কিনা? জটিলতা সেটা দেখতে হবে আগামী কয়েকদিনে, যেটা ওনাদের বের করার কোনো সুযোগ আছে কিনা। কিন্তু একটু বিস্মিত হয়েছি যে মাহমুদুর রহমান মান্না সিনিয়র পলিটিশিয়ান, উনি আমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, উনি তো 2বার ভিপি হয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবং ব্যাপক
বিপুল ভোটে ভিপি হয়েছেন, খুব পপুলার ছিলেন মান্না ভাই। চাকসুর উনি জিএস ছিলেন, হ্যাঁ, এবং নাগরিক সভাপতি এবং খুব সচেতন। মান্না ভাইয়ের মতো যারা আছেন রাজনীতিবিদ, এরকম ভোকাল যারা, তাদের তো সংসদে আসা উচিত, কিন্তু সেখানে তথ্যে স্বাক্ষরে ভুল, এটা তো একটা আসলে মেনে নেওয়া যায় না। কিন্তু এই ধরনের ভুল কেন হবে, তাই না বিষয়টা। এবং জামাত ইসলামে যার কথা বলেন হামিদুর আজাদ, এই দুজনই এখন পর্যন্ত দেখা গেছে যে দুই দল মানে উল্লেখযোগ্য দুজন ব্যক্তি আর কি। তো এটা একটু আমাদের সবাইকে বিস্মিত করেছে। এই ধরনের গভর্নমেন্ট কেন হবে, এটা একটা তো স্বাভাবিক ব্যাপার। মনোনয়নপত্র দাখিল করার জন্য একটা সময় দেওয়া হয়, হ্যাঁ, এবং উনি না শুধু, ওনার সাথে যারা থাকেন তাদের সহকারী যারা আছেন তারা তো ওগুলো দেখেন, যাচাই বাছাই নিজেরা করে। ওখানে জমা দেওয়ার আগে তো নিজেরা যাচাই বাছাই করে দেখে জিনিসগুলো, ভালোভাবে দেখার বিষয় আছে যে কোথায় ভুল আছে। আর মাহমুদুর রহমান তো এমনি একটা জটিলতা ছিল, সেটার অবসান হয়েছে চেম্বার জজের আদেশের মাধ্যমে যে হ্যাঁ উনি অংশ নিতে পারবেন। তারপরে যেটা হয় সেটা দুঃখজনক। এখন দেখতে হবে যে এটা কোনো ওনার আবেদন করার কোনো সুযোগ আছে কিনা, বা আবেদনের মাধ্যমে নিষ্পত্তি হয় কিনা। জি, আমরা দেখেছি যে কালের কণ্ঠে এক ধরনের সংবাদ শিরোনাম করেছে যে ভোট ঘিরে মহাপ্রস্তুতি। এই মহাপ্রস্তুতি, ইসির সামনের যত চ্যালেঞ্জ, এই জায়গাগুলো নিয়ে যদি একটু বলতেন। যেটা বিষয়টা হচ্ছে কি, আমরা তো দেখেছি গত 3টা নির্বাচন, আপনারা জানেন যে সেই একতরফা নির্বাচন, আমিডামি রাতের ভোট, কলঙ্কিত নির্বাচনটা হয়েছে, মানুষ ভোট দেওয়ার সুযোগ পায়নি। এবং একটা খবর আছে, সেটা হচ্ছে তথ্য আছে যে সেটা হচ্ছে প্রায় 4 কোটি ভোটার নতুন প্রজন্মে যারা তার ভোট দেওয়ার অপেক্ষা করতেছে। ভোট তো বাংলাদেশে একটা উৎসবের মতো হয়, মানুষ চায় 5 বছরের জন্য তাদের প্রতিনিধি নির্বাচন করলে। তো ইসি তো অনেক আগে থেকে কিন্তু প্রস্তুতি নিয়েছে। এবং বিষয়টা যেটা নিয়ে একটা বিষয় ছিল যে একটা সংশয় শঙ্কা ছিল, কিন্তু সেই শঙ্কাটা কিন্তু কেটে গেছে। সরকারের ভিতরে হয়তো একটা অংশ ছিল যারা হয়তো সরকারকে দীর্ঘায়িত করতে চেয়েছে, কিন্তু এখন সেটা নাই বলে আমার মনে হয়। বাংলাদেশ প্রতিদিন কিন্তু এই সুরে একটি শিরোনাম করেছে যে রাজনীতিতে স্বস্তির হাওয়া। না, এটা স্বস্তি আসা দরকার। কারণ আমরা তো গত 3টা নির্বাচনে দেখেছি এবং কী ধরনের সরকার ছিল, কর্তৃত্ববাদী শাসক। মানুষ এখন চাই জানা তাদের নির্বাচনের মাধ্যমে যে সরকার গঠিত হবে সেই ধরনের ভোট দিতে চায়, মানুষ অপেক্ষা করছে। এবং কিছুদিনের ভিতর প্রচার শুরু হলে চিত্র আরও পাল্টিয়ে যাবে। তবে সেক্ষেত্রে নির্বাচন কমিশন এবং আইন শৃঙ্খলা বিষয়টা একটা সেভাবে দেখা উচিত আর কি। এটা যদি তারা নিয়ন্ত্রণ করতে পারে, কিছু ঘটনা বিচ্ছিন্ন অস্ত্র আসার বেশ কিছু খবর আছে উৎসাহজনক, সেটা হচ্ছে যে মনোনয়নপত্র ঘিরেও কিন্তু এর আগে দেখা গেছে বিভিন্ন সময় সংঘর্ষ হয়, এবার কিন্তু অন্তত এই ধরনের কোনো খবর আমাদের কাছে আসেনি। এবং পুরো জিনিসটা এখন নির্বাচন দিকে চলে গেছে, পুরো ভোটের হাওয়া শুরু হয়ে গেছে। এখন আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রেখে সেভাবে যদি অগ্রসর হয় নির্বাচনী ট্রেন, এবং মনোনয়নপত্র প্রত্যাহারের পর আমার মনে হয় সেদিকে যাবে চলে। জি, মানে প্রশ্নটা এভাবেই রাখতে চাই যে ভোটের মাঠে বা ভোটের মাধ্যমে যে দলই নির্বাচিত হয়ে আসুক না কেন, তাদের সামনে আসলে নতুন বছরে নতুন চ্যালেঞ্জগুলো কি কি হবে? যারা নির্বাচিত হবে তাদের সামনে অনেক চ্যালেঞ্জ আছে, কিন্তু কারণ যে বিষয়টা হচ্ছে যে আপনার গত এই 15 বছরে যদি আমরা দেখি, সেখানে কিন্তু সবাই জানে এটা অর্থনৈতিক যে লুটপাট যেটা হয়েছিল, ব্যাপক বিদেশে টাকা পাচার হয়েছে, আইন শৃঙ্খলা বলতে কিছু ছিল না, কর্তৃত্ববাদী সরকার, তারা বিভিন্ন বাহিনীকে দলীয় বাহিনীতে পরিণত করেছে। তো প্রশাসনকে ঠিক করা, প্রশাসন যাতে কোনো দলের প্রতি অনুগত না থেকে জনগণের জন্য যেভাবে চলা হচ্ছে সেভাবে যাতে চলতে পারে, অর্থনীতিকে দাঁড়া করানো। তা বিভিন্ন দল কিন্তু প্রতিশ্রুতি দিচ্ছে, সেটা হচ্ছে কি বেকারদের জন্য চাকরি, কর্মসংস্থান। আমরা সবাই জানি যে সরকারি চাকরি কিন্তু খুবই কম, বিসিএস এর মাধ্যমে যেটা হয় বা পাবলিক সার্ভিস কমিশন খুবই কম। বেসরকারি খাতে এক ধরনের কিন্তু স্থবিরতা চলছে, যেহেতু লুটপাটের অর্থনীতি। তারপরে গত 1 বছরে কিন্তু অর্থনৈতিক ক্ষেত্রে খুব একটা গতি আসেনি। কিছু মোটামুটিভাবে একটা স্বাভাবিক কিছু ঘটনা আছে অর্থনৈতিক ক্ষেত্রে, ওই যে 5টি ব্যাংক একীভূত করা, অর্থনৈতিক ক্ষেত্রে গতি আনতে হবে। বিদেশি বিনিয়োগ এটা একটা বড় বিষয়, কিন্তু এখন কিছুটা রিমিটেন্সের উপর নির্ভর করে চলছে। সেই ক্ষেত্রে বিনিয়োগ, অর্থনৈতিক পরিস্থিতি, আপনার আইন শৃঙ্খলা, মানুষ স্বস্তি চায়, কিন্তু সাধারণ মানুষ তারা স্বস্তি চায়। যে কথাগুলো বলা হচ্ছে নিরাপদ বাংলাদেশ, যে মব সন্ত্রাস বলে একটা জিনিস চালু হয়েছে, এটা বন্ধ হওয়া দরকার। আইন শৃঙ্খলার ক্ষেত্রে আরও বিষয় আছে, পিটিয়ে মানুষ মারা, এগুলো আমার মনে হয় নতুন সরকারের জন্য চ্যালেঞ্জ হবে। মূলত আইন শৃঙ্খলা পুরোপুরি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা, অর্থনৈতিক ক্ষেত্রে একটা স্থিতিশীলতা আনা, দ্রব্যমূল্য কমানো, অর্থাৎ খাতওয়ারি নানা কাজ, অনেক কাজ রয়েছে, অনেক চ্যালেঞ্জ। কিন্তু যারা আসবে তাদের জন্য কিন্তু খুব সুখকর কিছু হবে মনে করি না। তারা নিশ্চয়ই সেভাবে প্রস্তুতি নিচ্ছেন যে পরিস্থিতি মোকাবেলা করার জন্য। আগেও যেমনটা বলছিলাম যে মানুষের প্রত্যাশাও কিন্তু আগামী নির্বাচনে অনেক প্রত্যাশা, যে নির্বাচনে ভোট দিবে এবং তারা একটা পরিবর্তন দেখতে চায়, সত্যিকার অর্থে পরিবর্তন দেখতে চায়। 15 বছর যা চলেছে রাজনীতির নামে
অর্থনীতিতে যে লুটপাট, বিদেশি মুদ্রা পাচার, আইন শৃঙ্খলা পরিস্থিতি, সেটা তারা অবসান চায়। প্রশাসনকে সেভাবে দেখতে চায় যে একটা নিরপেক্ষভাবে প্রশাসন পরিচালিত হবে, মানুষ যাতে ন্যায় বিচার পায়। আদালতের ক্ষেত্রে একটা বেশ পরিবর্তন হয়েছে, সেটা হয়তো আমাদের সুফল দিবে। মানে মানুষ এটাই প্রত্যাশা করে যে একটা পরিবর্তন তারা আশা করে, এবং আমার ধারণা যে সব রাজনৈতিক দলগুলো সে প্রতিশ্রুতি নির্বাচনের আগে যখন তারা আনুষ্ঠানিকভাবে ইশতেহারগুলো ঘোষণা করবে, তখন আমরা বুঝতে পারবো যে কার কী পরিকল্পনা, কার কী অঙ্গীকার থাকবে। সেই হিসেবে তো আসে, কিন্তু চ্যালেঞ্জ রয়ে গেছে। যেই ক্ষমতায় আসুক, নির্বাচনের মাধ্যমে যারা সরকার গঠন করবে তাদের জন্য বড় ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। দৈনিক কালবেলা এই সংবাদটিকে বেশ গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে। ফের শাহবাগে ইনকিলাব মঞ্চ। গতকাল আমরা জানি শুক্রবার, গতকালও তারা শাহবাগ অবরোধ করেছিল কিছুক্ষণের জন্য। তারা সবশেষ বলছে যে 30 কার্য দিবসের মধ্যে হাদি হত্যার বিচার না হলে সরকার পতনের আন্দোলন। এই যে এতদিন পেরিয়ে গেল, হাদি হত্যার বিচার হলো না, খুনিদের ধরা গেল না, তাকে বিচার মুখোমুখি করা গেল না। এখন তো সরকার থেকে স্বীকারই করা হয়েছে যে দুজনই ভারতে পালিয়ে গেছেন। এই যে হাদি হত্যার বিচার, ওসমান হাদির মৃত্যুটা খুবই মর্মান্তিক। নির্বাচনে প্রার্থী হয়েছিলেন, এটা পুরো জাতি কিন্তু তার প্রতি এক ধরনের শ্রদ্ধা দেখিয়েছে। রাষ্ট্রীয়ভাবে শোক ঘোষণা করা হয়েছে। এখন এটা সবাই চায় এই বিচারটা দ্রুত। সরকার থেকে বলা হয়েছে কিন্তু যে এই সরকারের মেয়াদে, এই সরকার তো 12ই ফেব্রুয়ারি পরে নির্বাচন যখন হয়ে যাবে, নতুন সরকার আসবে, তার কিন্তু বলেছে অলরেডি, ইতিমধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে এই সরকারের মেয়াদে বিচার হবে, এবং কিছু গ্রেপ্তারও করা হয়েছে। সহসা চার্জশিট দেওয়া হবে। এবং এই ইনকিলাব মঞ্চের একটা সমাবেশে কয়েকদিন আগে তথ্যমন্ত্রী গিয়েছিলেন, সেখানে উনি বলেছেন যে সহসায় চার্জশিট দেওয়া হবে, বিচার করা হবে। এবং পালিয়ে গেছে কারণ এটা একটা বিষয়, সেটা ভালোভাবে দেখা উচিত যে কীভাবে পালিয়ে গেল। এত বড় একটা চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের পর কাদের ব্যর্থতা সেখানে, সেটা শনাক্ত করা উচিত যে কীভাবে পালিয়ে গেল তারা দেশে। তার ঢাকাতে তো হত্যাকাণ্ডটা ঘটিয়েছে, সংগঠিত করেছে, সেখান থেকে সীমান্ত পাড়ি দিয়ে যাওয়া অনেক সময়ের ব্যাপার ছিল। তো এই সময়ের ভিতরে কেন সরকারি আইন শৃঙ্খলা বাহিনী বা গোয়েন্দারা কেন ধরতে পারে, দেখার বিষয়। তো এটা সবাই চায় দ্রুত যাতে বিচারটা হয়। আর যে আমরা হাদি হত্যার পর থেকে এই শঙ্কার জায়গাটা দেখেছি, এখনো আছে যে যেহেতু ভোটের প্রচারণা সামনে শুরু হবে, তখন এই যে প্রার্থীদের, পুরো দেশের 300 আসনের প্রার্থীদের যে দলেরই হোক নিরাপত্তা, তাদের নিরাপত্তার নিরাপত্তার বিষয়টি অবশ্যই আছে। তো সরকার থেকে তো বলা হয়েছে যে সব প্রার্থী যদি কোনো নিরাপত্তা চায়, গানম্যান দেওয়া। তো এটা আসলে একটু কঠিন বিষয়, কারণ কয়েক হাজার প্রার্থী হবে, প্রত্যেকে যে গানম্যান দিলেই যে আরও অস্ত্র দেওয়া হবে। কারণ অস্ত্র তো সবাই যে অস্ত্র চালাতে পারবে প্রার্থীরা, তারা কি অস্ত্র হাতে নিয়ে ঘুরবে না, নির্বাচনের প্রচারে থাকবে? এটা একটা মানে আসলে উদ্বেগের বিষয় আসলে প্রার্থীদের নিরাপত্তার বিষয়টা। আবার একটি কথা বলা হচ্ছে যে, এবং যে কথাটা সবসময় বলা হয় যে একটি অপশক্তি, একটি মহল তো বসে আছে নির্বাচন ভণ্ডুল করতে, নির্বাচনের পরিবেশটাকে অস্থিতিশীল করতে। এটা সঠিক যে নির্বাচন পরিস্থিতি, পরিবেশকে মানে বিনষ্ট করা এবং নির্বাচন যদি সম্ভবত বিতর্কিত করা। এবং আমার ধারণা যে তারা হয়তো নির্বাচনে বিভিন্ন রকম নির্বাচনের দিনও সমস্যা তৈরি করতে পারে। সেক্ষেত্রে সরকারকে খুবই নজরদারির মধ্যে রাখতে হবে তাদেরকে। এটা হবে, এই চেষ্টা কিন্তু কিছুদিন পরে বিভিন্ন সময় আমরা দেখেছি। মানে গত কয়েকদিনে বিভিন্ন অ্যাক্টিভিটিস তাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়, মানে যে সমস্ত দল নিষিদ্ধ আছে তারা তৎপরতা চালাবে নির্বাচনটাকে বিতর্কিত করার জন্য। এটা ধারণা করা যায়, তারা বিতর্কিত করার চেষ্টা করবে। কারণ আপনি জেনে থাকবেন যে নির্বাচনের শিডিউল ঘোষণার পরে কিন্তু লক্ষ্মীপুরে নির্বাচন যে কার্যালয়, সেটাতে আগুন দেওয়া হয়েছিল, কুষ্টিয়ায় নির্বাচন কার্যালয়ে আগুন দেওয়া হয়েছিল। এগুলো বিচ্ছিন্নভাবে দেখার সুযোগ নেই কিন্তু। এবং তারা যখন নির্বাচনের সবাই ঘনিয়ে আসবে, সেই সময় তারা এই ধরনের তৎপরতা চালাবে। তাই সরকারের দিক থেকে এই সমস্ত বিষয়ে খুবই নজরদারিতে রাখতে হবে এবং এগুলোকে পুরোপুরিভাবে নিয়ন্ত্রণ করতে হবে, এই ধরনের ঘটনা যাতে না ঘটে। তাহলে মানুষের ভিতরে কিন্তু একটা ভীতির সঞ্চার হবে। আমরা শুধু সরকারের দায়িত্বের কথা বলছি, রাজনৈতিক দলগুলোর দায়িত্ব আছে এই ক্ষেত্রে। তারাও তাদের যদি ভূমিকা থাকে, সরকারের সাথে তাদের এক ধরনের মানে আলোচনা করে, তারাও সরকার তো সহযোগিতা চাচ্ছে, রাজনৈতিক দলগুলো একটা ভূমিকা স্থানীয় পর্যায়ে যেখানে হবে সেখানে যাতে এই ধরনের ঘটনা না ঘটে, আইন শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করা যাতে নির্বাচন সুষ্ঠুভাবে হয়, কোনো অপশক্তি যাতে নির্বাচনটাকে ব্যাহত না করতে পারে, নির্বাচন যাতে কোনো প্রতিকূল পরিস্থিতির বিরুদ্ধে না। একেবারে আলোচনা শেষে একটু শীত নিয়ে আলোচনাটা শেষ করতে চাই। দেখলাম যে শীতের যেই প্রকোপ, এবং আমরা বলছিলাম যে আজকে যখন স্টুডিও আলোচনা করছে তখন সবশেষ আজকের দিনের সবশেষ তাপমাত্রা, সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হচ্ছে যশোরে 8 ডিগ্রি, এবং মঙ্গলবার এটা 4-এ নামতে পারে বলে শঙ্কা প্রকাশ করা হচ্ছে। এই যে তীব্র শীত যে জেঁকে বসেছে, সেই জায়গায় আসলে যে বিশেষ করে যারা ছিন্নমূল, তৃণমূল এবং যারা একেবারে শ্রমজীবী খেটে খাওয়া মানুষ, তাদের জায়গাটিকে মানে নিরাপত্তা এবং তাদের স্বস্তির জায়গাটিকে নিশ্চিত করার জন্য আসলে তো কিছু উদ্যোগ এই সরকারের নেওয়া। এখন পর্যন্ত কিন্তু সেরকম উদ্যোগ দেখছি, সেই জন্যই প্রশ্ন করলাম, কিন্তু উদ্যোগটা নেওয়া উচিত।
ছিন্নমূল মানুষ কিন্তু শীতে তো আসলে খুবই কষ্ট পায়। আমরা দেখেছি যে কোনো রাজনৈতিক সরকার থাকলে যে এক ধরনের নানা উদ্যোগ এবং পদক্ষেপ নেওয়া হয়। উদ্যোগে তারা ছিন্নমূল মানুষের ভিতরে কম্বল বস্ত্র বিতরণ করে, শীতবস্ত্র এভাবে কিন্তু ওইভাবে সরকার থেকেও হচ্ছে না বা রাজনৈতিক দলের কিন্তু তৎপরতা, হয়তো তার নির্বাচনমুখী হলেও তারা তো জনগণের জন্য কাজ করবে, হ্যাঁ, ছিন্নমূল মানুষের জন্য, সাধারণ মানুষের জন্য তারা কাজ করবে। সেই ক্ষেত্রে তো এই ক্ষেত্রে তাদের মানে এগিয়ে আসা উচিত কিন্তু। এবং আমি মনে করি শীতে তো মানুষ খুব কষ্ট পায়, ছিন্নমূল মানুষ তো খুবই বেশি কষ্ট পায়। আর এবার তো তাপমাত্রা আপনি যেটা বললেন, মঙ্গলবার থেকে 4 ডিগ্রিতে নেমে আসা, এবং কুয়াশা, সারা দেশ কিন্তু কুয়াশায় ঢেকে আছে। মাঝখানে একদিন বুধবার দিন কিছুটা রোদে দেখা গেছে, রোদ দেখা যাচ্ছে না। মানুষ কিন্তু অসুস্থ হচ্ছে, বিভিন্ন রকম রোগে আক্রান্ত হচ্ছে। তো সরকার থেকেও এটা ব্যাপারে উদ্যোগ নেওয়া উচিত, আহ্বান জানানো উচিত, নিজেদেরও কিছু করার থাকলে সেটা করা উচিত, রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানানো উচিত। এবং সাধারণ এর বাইরেও রাজনৈতিক দল বাইরে সাধারণ যারা আছে, বিভিন্নভাবে ব্যবসায়ী কমিউনিটি আছে, যাদের সামর্থ্য আছে, ধনাঢ্য ব্যক্তি আছেন, তাদের উচিত এই ক্ষেত্রে এগিয়ে আসা উচিত, মানুষের পাশে দাঁড়ানো উচিত। দেখেছি এবার মানে এই যে সাম্প্রতিক সময়গুলোতে মানে গরমের সময় তীব্র গরম, বৃষ্টির সময় মানে তুমুল বৃষ্টি, শীতে প্রচুর দূষণ। আগে তো কখনো এরকম দেখিনি। আগে তো এরকম ছিল যে শীতটা উপভোগ করতে গ্রামের বাড়িতে যেতে হতো। এইখানে তো আসলে জলবায়ু পরিবর্তনের ব্যাপক পরিবর্তন, জলবায়ুর পরিবর্তন তো সারা পৃথিবীর একটা বড় ধরনের ইস্যু। কেন হচ্ছে সেটা আবহাওয়াবিদরা বা পরিবেশবাদীরা বলে, বিভিন্ন জায়গায় আন্দোলন হচ্ছে কিন্তু আমাদের এখানে। বাংলাদেশেও কিন্তু সেই স্বরঋতু কিন্তু আর নাই, কিন্তু হারিয়ে গেছিলাম। এখন শীত ধরেন আগে যেভাবে হতো সেই হিসেবে তো শীত হচ্ছে না। এখন মূলত যেটা হচ্ছে আমাদের দেশে গরম এবং বর্ষা, আর বাকি যে ছিল হেমন্ত, বসন্ত, সেটাকে আমেজ আমরা পাই, সেটা কিন্তু নাই, হারিয়ে গেছে। এবং এই ক্ষেত্রে এটার দিকে আমাদের এটাও দেখা দরকার, কী কারণে আমাদের এই যে আবার পরিবর্তন হয় এবং এটা খুব ভালো কিছুর ইঙ্গিত দেয় না কিন্তু। হ্যাঁ, সেক্ষেত্রে পরিবেশের কোন কোন বিষয়, ওই যে বায়ু দূষণ, ঢাকা কিন্তু আপনি দেখবেন কিছুদিন পর পরেই কিন্তু বায়ু দূষণের ক্ষেত্রে আমাদের আমরা বায়ু দূষণের শীর্ষে ছিলাম। তো এই বিষয়টা দেখা উচিত। শব্দ দূষণ ঢাকা শহরে, এটাও তো একটা পরিবেশের সমস্যা বড় ধরনের, বিকট শব্দে যানবাহন থেকে সাইরেন বাজানো হয়। আজকে আলোচনা এখানে শেষ হচ্ছে। আপনাকে স্টুডিওতে সময় দেওয়ার জন্য ধন্যবাদ। দর্শক, ফ্রন্ট পেজ আজ এ পর্যন্তই। আগামীকাল আবার দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।